2025 সালের মাধ্যমিক সোমবার থেকে শুরু হচ্ছে এবং আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এই পরীক্ষায় বসছে তাদের জীবনের এটা প্রথম বড় পরীক্ষা, ঠিক যেরকম আমার সময়ও ছিল। এবং আমার মনে হয় যে এই পরীক্ষাটা নিয়ে সবাই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড চাপে রয়েছে। সবাই ভাবছে যে বাংলা রচনাটা কমন আসবে তো, ইতিহাসের বড় প্রশ্নটা কমন আসবে তো, অঙ্কের এক্সট্রাগুলো করতে পারবো তো, সমস্ত এমসিকিউগুলো সলভ করতে পারবো তো, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে কোনো অজানা প্রশ্ন চলে আসবে না তো। আর প্রচন্ড চাপের পরিস্থিতি। এছাড়া বাড়ির এক্সপেকটেশন থাকে, নিজের ওপর এক্সপেকটেশন থাকে যে যা পরিশ্রম করলাম ভালো হবে তো, আমি ক্লাসের ওই ছেলেটার থেকে বেশি পাবো তো, আমার গার্লস স্কুলের ওই মেয়েটার থেকে আমাকে বেশি পেতাম। প্রচুর চাপ। তো আমি তোদেরকে বলেছিলাম যাতে তোদের এই চাপটা কমে, সেই জন্য আমি আমার মাধ্যমিকের সময়কার কিছু গল্প তোদের সঙ্গে শেয়ার করব। কারণ আজ থেকে বছর 15 আগে আমি ঠিক একই পরিস্থিতিতে একই জায়গায় তোদের মতো ছিলাম। এবং তারপরে আমার সাথে কি হলো এবং তারপরে কি হলো আমার মনে হয় এটা তোদের জানা উচিত। জানলে হয়তো তোরা যতটা চাপ নিচ্ছিস ততটা চাপ নিবি না, তোরা অনেকটা ফ্রিলি মাধ্যমিক দিতে পারবি এবং সেটাতে আলটিমেটলি ভালোই হবে। তাই তোরা যদি ভুল করেও ইউটিউবে চলে এসে থাকিস এবং 10 মিনিটের এই ভিডিও দেখতে থাকিস, আমার মনে হয় তোদের জীবনের চাপ একটু হলেও কমবে। আমি তোদেরকে বলেছিলাম যদিও যে অনেক ভিডিও দেব, তবে দিয়ে উঠতে পারিনি। তবে আজকে একটা ভিডিও দিচ্ছি। আমার মাধ্যমিকের সময়কার আমি একটা ছোট্ট গল্প তোদের সঙ্গে শেয়ার করছি। আমাকে অলমোস্ট টাইম ট্রাভেল করতে হবে, কারণ আমি মাধ্যমিক দিয়েছিলাম 2010 সালে। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, পশ্চিমবঙ্গ বোর্ডের স্টুডেন্ট ছিলাম। আমার স্কুলের নাম ছিল বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, যেটা রাজারহাটের পাশের একটি স্কুল। তো আমি জানি না তোরা কি ভাবিস বা না ভাবিস, আমি স্কুলে মানে ক্লাস 5 থেকে আমি যখন স্কুলে ভর্তি হই আমি কোনোদিনই ফার্স্ট হইনি স্কুলে, আমি কখনোই ফার্স্ট হইনি। আমি ওই থার্ড ফোর্থ ফিফথ এরকম আমার রোল নাম্বার হতো। এবং এরকম ভাবিস না যে সেটা খুবই ভালো ব্যাপার, কারণ আমাদের স্কুলে এরকম নয় যে সবাই খুব ভালো স্টুডেন্ট ছিল। কারণ গ্রামের দিকের স্কুল, বেশিরভাগ ছেলে মেয়েরাই খুব এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, সেখানে হয়তো তারাই হয়তো প্রথম যারা ক্লাস 5-6-এ পড়ছে। তাই এমন কিছু কম্পিটিশন কিছুই ছিল না একদম। তার মধ্যেও হয়তো ওই গোটা 7-8 জনই ভালো ছেলে মেয়ে স্কুলে ছিল, যাদের হয়তো ফ্যামিলিতে মানে মোটামুটি একটা শিক্ষার চল ছিল, বাবা মা গাইড করতে পারতো। সেই 7-8 জনের মধ্যে আমি 4th 5th 6th এরকম হতাম। তো আমি এমন কিছু ভালো রেজাল্ট করতাম না, এবং আমি অলমোস্ট ওই মুখস্থ করে করে যতটা এগোনো যেত সেরকম ভাবেই এগোতাম। আমার আমি যখন 8 থেকে 9-এ উঠি, 9-এ ওঠার পরে আমার মধ্যে কিছু পরিবর্তন আসে। আমি হঠাৎ করে আমার সাবজেক্টকে আমি অন্যভাবে দেখতে শুরু করি। কেন হয়, কিভাবে হয়, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে নিশ্চয়ই কোনো না কোনো গল্পতে বলবো। মোট কথা, আমার 9-এ ওঠার পরে একটা ম্যাসিভ পরিবর্তন হয়। আমার চিন্তা ভাবনা, পড়াশুনোকে কিভাবে দেখা উচিত, সাবজেক্ট কি বলতে চাইছে, আমার পুরো ধারণাটা পাল্টে যায়। মানে তোদেরকে আমি একটা উদাহরণ দিতে পারি। মানে আগে তো আমি ইতিহাস পড়তাম, কিন্তু সেই সময় আমি যখন ইতিহাস পড়তাম 9-এ, এবং আমি যখন বক্সারের যুদ্ধ পড়তাম, আমার চোখের সামনে ভেসে উঠতো যে বক্সারের যুদ্ধ হচ্ছে, হেরে যাচ্ছে, ইংরেজরা জিতে যাচ্ছে, ভারতবর্ষে সেই মানে ইংরেজদের উপনিবেশ স্থাপন হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং সবাইকে দখল করছে, অত্যাচার করছে। আমার চোখের সামনে এগুলো ভেসে উঠতো। আমি যখন ভূগোলের গঙ্গার গতিপথ পড়তাম, আমি একদম সেই হিমালয় থেকে গঙ্গাকে দেখতে পেতাম, কিভাবে ঢুকছে, ধুলিয়ানে কিভাবে ভাগ হয়েছে, ভিজুয়ালাইজ করতে পারতাম। এর একই রকম অঙ্কর ক্ষেত্রে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তো আমার মধ্যে একটা পরিবর্তন আসে। তো যে ছেলেটা কোনোদিন ক্লাসে কখনো ফার্স্ট হয়নি, আমি যখন 9-এ উঠলাম, আমার হঠাৎ মনে হলো স্কুলে কখনো ফার্স্ট হয়নি তো কি হয়েছে, আমি একদম ডাইরেক্ট মাধ্যমিকে ফার্স্ট হব, এবং তাও পশ্চিমবঙ্গের মধ্যে। আমার মনের মধ্যে এইরকম একটা হঠাৎ করে একটা মানসিকতা কাজ করতে শুরু করে। আমি জানি না কি করে সেটা হতে হবে, কিভাবে পড়তে হবে, তার জন্য কি করতে হয়, আমি সেগুলো কিচ্ছু জানতাম না। কিন্তু আমি প্রত্যেক দিন ভাবতাম যে আমি ফার্স্ট হব মাধ্যমিকে। আমি আর কোনোদিন ভাবতাম না আমি সেকেন্ড হব, আমি সবসময় ফার্স্ট হব মাধ্যমিকে। আমার দ্বিতীয় কোনো থট ছিল না। সেই জন্য আমি নিজেই নিজের ওপর খুব বেশি পরিমাণ চাপ নিয়ে নিয়েছিলাম। এবং আমার কিছু নেগেটিভ দিক ছিল, যেরকম আমি বেশিক্ষণ পড়তে পারতাম না, আমি দিনে 3-4 ঘন্টার বেশি পড়তে পারতাম না। এবং কারণ তখন স্কুলে যেতাম, রোজ স্কুলে যেতে হতো, স্কুলের বাইরে ওই সন্ধ্যেবেলা 2 ঘন্টা, সকালবেলা 2 ঘন্টা, এই 4 ঘন্টাই আমার পড়ার জন্য টাইম ছিল। আমি রাত জাগতে পারতাম না। এগুলো আমার প্রচুর নেগেটিভ দিক ছিল। তো আমার মনের মধ্যে স্বপ্ন প্রচুর ছিল, যেটা আমার অকাতের বাইরে ছিল, যে আমি মাধ্যমিকে ফার্স্ট হব। কিন্তু সেই অনুযায়ী যে কি কি করতে হয় সেগুলো আমার খুব একটা জানা ছিল না। যদিও প্রতিটা সাবজেক্টকে আমি অদ্ভুতভাবে পড়তাম। মানে আমি যখন ইতিহাস পড়তাম, আমি নিজেকে একদম ওই পলাশির প্রান্তরে, ওই পানিপথের প্রান্তরে নিয়ে যেতাম। আমি চোখের সামনে দেখতাম বাবর ইব্রাহিম লোদি যুদ্ধ করছে। আমি যখন ভূগোল পড়তাম, আমি যখন আঞ্চলিক ভূগোল পড়তাম, আমি চোখের সামনে ওই কয়লা খনি, কোথায় ধান চাষ হচ্ছে, এগুলো সব ভিজুয়ালাইজ করতে পারতাম।
আমি যখন বিজ্ঞান পড়তাম, আমি যখন অঙ্ক করতাম, তখনও ওই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের সময় আমার পুরো ভিজুয়ালাইজেশন হতো যে এরকম ভাবে দেখছে, এরকম ভাবে অবনতি কোণ, উন্নতি কোণ, পুরো ব্যাপারটা আমার চোখের সামনে ভেসে উঠতো যে একটা ঘনক থেকে একটা শঙ্কু কাটা হচ্ছে। তো আমার মাথার মধ্যে পুরো ব্যাপারটা চলতে থাকতো এবং আমি ভাবতাম যে সত্যি তো আমার ক্লাসে এরকম ভাবে কেউ ভাবে না, অর্থাৎ সত্যি আমার মতো কেউ নেই, আমি সত্যি হয়তো ফার্স্ট হব। এবং এরপরে আমি মাধ্যমিক দিতে যাই, মাধ্যমিক দিয়ে আসি এবং আলটিমেটলি মাধ্যমিক দিয়ে আসার পরে আমি বুঝতে পারি যে আমার মধ্যে প্রচুর গাফিলতি রয়েছে। সেটা আমি মাধ্যমিক দেওয়ার পরে বুঝতে পারি। আমি অঙ্কে দুটো অঙ্ক, আমার এখনো মনে হচ্ছে একটা 2 নম্বরের অঙ্ক, একটা 4 নম্বরের অঙ্ক, আমি জাস্ট ভুল করে চলে আসি। কেন? কারণ 2 নম্বরের অঙ্কে ওই বহিস্থ কোণটা বার করতে হতো, যেটা ছিল দুটো অন্তস্থ কোণের সমষ্টি। একটা অন্তস্থ কোণ ছিল 90, একটা ছিল 30। ওই 90 যোগ 30 ইকুয়াল টু 90 লিখেছিলাম, আমার আজও আমি ভুলি না। এবং পাটিগণিতে একটা অংশীদারি কারবারের অঙ্ক ছিল, যেখানে আমি চোখ বন্ধ করে একটা গুণ ভুল করে 2 এবং 4 6 নম্বরের অঙ্ক আমি বেরিয়ে এসেই বুঝে যাই যে আমি 6 নাম্বার ভুল করে এসেছি। একই রকম ভাবে আমি পরীক্ষা দেওয়ার সময় আমি বুঝতে পারি যে আমি কোনোদিনই পারফেক্টই নই। অ্যাকচুয়ালি মাধ্যমিকে ফার্স্ট আমি হব ভেবেছিলাম, আমি সবসময় ভেবেছিলাম হব, কিন্তু তার জন্য যে কিভাবে লিখতে হয় সেটা আমি জানতাম না। সেটা আমি জেনেছি এবছরই জেনেছি। এবছর আমরা আমাদের নিটের থেকে, আমাদের অক্সিজম থেকে রৌনক, যে এবার নিটে চান্স পেয়েছে, তো সে আমাকে নিটে চান্স পেয়ে যখন আমাকে বললো যে স্যার আমি চান্স পেয়েছি, তারপরে যখন দেখলাম সবাই কমেন্ট করছে যে আমরা তো রৌনকদাকে চিনি, রৌনককে চিনলাম কি ব্যাপার, তো রৌনক বললো স্যার আমি 2022-এ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলাম। তো আমি শকড যে মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছিল সে আমার কাছে 11-12 পড়তো, আমি জানতামই না যে সে এই রৌনক যে ফার্স্ট হয়েছিল। তখন আমি রৌনককে জিজ্ঞাসা করি যে তুই মাধ্যমিক, কারণ যেহেতু আমার স্বপ্ন ছিল আমি মাধ্যমিকে ফার্স্ট হব, সেজন্য আমি রৌনককে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে কি করে ফার্স্ট হলি, মানে কি একটু বল কি করে ফার্স্ট হতে হয়। তখন রৌনক আমাকে অনেক কিছু বলে যে ফার্স্ট হতে হলে হাতের লেখা থেকে শুরু করে খাতায় কতটা গ্যাপ রাখবি, কিভাবে মার্জিন টানবি, সেখান থেকে শুরু করে কিভাবে উত্তর লিখতে হয়, প্রতিটার এক একটা স্টাইল আছে, কিভাবে সংজ্ঞা লিখতে হয়, কিভাবে টিকা লিখতে হয়, প্রতিটার এক একটা স্টাইল আছে, যেগুলো আমি জানতাম না আমার মাধ্যমিকের সময়। কিন্তু ওই মাধ্যমিক হয়ে যাওয়ার পরেও, অঙ্কে 6 নাম্বার ভুল করার পরেও, এবং বাকি সাবজেক্টে ওরকম প্রচুর মানে এদিক ওদিক গাফিলতি, শব্দ বাদ দেওয়া, এদিক ওদিক বাদ দেওয়ার পরেও আমি প্রত্যেক দিন রেজাল্টের মানে মাধ্যমিকের পরেও স্বপ্ন দেখতাম আমি ফার্স্ট হব। 94 পেয়েছি তো কি হয়েছে, ফার্স্ট আমিই হব। এবং আমার মনে আছে আমি প্রত্যেক দিন দুপুরবেলা, মাধ্যমিকের পরে তো দুপুরবেলা ছুটি থাকতো, তো আমার মা বাবা দুজনেই চাকরি করতে বেরিয়ে যেতেন, আমি বাড়ি বসে বসে ইমাজিন করতাম, স্বপ্ন দেখতাম যে আমি এবিপি আনন্দে বসে আছি, আমি 24 ঘন্টায় বসে আছি। কারণ তখন আমাদের সময় তখন দুটো চ্যানেলই ছিল, এবিপি আনন্দ আর 24 ঘন্টা। এই দুটো চ্যানেলে আমি বসে আছি, আমার ইন্টারভিউ হচ্ছে, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে, সবাই পরিচয় দিচ্ছে যে এই অর্কদীপ বিশ্বাস এবছর রাজ্যে প্রথম। প্রত্যেক দিন আমি ওই প্রশ্নগুলোকে ইমাজিন করতাম এবং আমি উত্তরগুলোকে ঠিক করতাম যে কিভাবে আমি বেটার উত্তর দেবো, ওই বাধাগতের উত্তর আমি দেবো না যে এই এত ঘন্টা, এই কত ঘন্টা পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে। কারণ আমি বারবার মনে করতাম যে এই জিনিসটাকে আমি ভেঙে দেবো, যে পড়াশুনো জিনিসটা একটা অন্যরকম জিনিস, সেইটা আমি প্রথমবারের জন্য বোঝাবো। তো আমি প্রত্যেক দিন রিহার্সাল করতাম যে আমি বসে আছি কোনো একটা এবিপি আনন্দে বা 24 ঘন্টায়, এবং প্রত্যেক দিন আমি উত্তর দিচ্ছি। এরপরে কোনো একদিন গরমকালের দুপুরবেলা মাধ্যমিকের রেজাল্ট বেরোয় এবং 9টার সময় যখন টিভিতে অ্যানাউন্স করতে বসে রেজাল্ট, আমি অধীর আগ্রহে সেই টিভির সামনে বসে যাই যে বোধহয় আমার নাম বলবে। 1 থেকে 10 অব্দি নাম বলা হয়, বা সম্ভবত আমার সময় নাম বলাই হয়নি, কারণ আমাদের সময় প্রথমবার গ্রেডেশন চালু হয়েছিল এবং র্যাঙ্কিং বলা হয়নি। কিন্তু খবরের চ্যানেলগুলো দেখাতে শুরু করেছিল কে ফার্স্ট কে সেকেন্ড। তো আমি অধীর আগ্রহে টিভির পর্দায় অপেক্ষা করেছিলাম যে বোধহয় এবার নাম বলবে, নাম বলবে। এবং আমি কি বলবো, আমার খারাপই লাগে, আমি কোথাও আমার নাম দেখতে পাই না টিভিতে। তারপরে মাধ্যমিকের রেজাল্ট, সাইবার ক্যাফেতে আমি যাই রেজাল্ট দেখতে, এবং সেখানে আমি রেজাল্ট পাই তারপরে স্কুল থেকে, এবং আমি দেখি যে আমি একটা ভালো নম্বর পেয়েছি, স্কুলের মধ্যে তো হাইয়েস্ট পেয়েছি। আমি রাজারহাট ব্লকে থাকি, রাজারহাট ব্লকে আমি হাইয়েস্ট পেয়েছি, কিংবা আমি যে সাব ডিভিশনে থাকি সেই সাব ডিভিশনের মধ্যে আমি হাইয়েস্ট পেয়েছি। কিন্তু রাজ্য অনেক দূরে, আমি তার ধারে কাছেও যেতে পারিনি। আমি অঙ্কে 94 পেয়েছিলাম, 6 নাম্বার আমার ভুলই হয়েছিল যেটা আমি ভেবেছিলাম। আমি জীবন বিজ্ঞানে 98 পেয়েছিলাম, কারণ আমি একটা শর্ট প্রশ্নের উত্তর আমি ভুল করে চলে আসি, দিয়েছিল যে কার্বোহাইড্রেটের থেকে কত কিলো ক্যালোরি পাওয়া যায়। আমি
এখনো মনে আছে আমি 4.1 লিখেছিলাম, যদি ওটাকে ওরা মনে হয় 4.3 ধরে আমাকে ভুল দিয়েছিল আর ছবির জন্য 1 নম্বর কেটেছিল। এবং আমি বাংলা ফার্স্ট পেপারে 100-র মধ্যে 85 পেলেও, এবং যাই হোক সেই এইগুলো নিয়ে আমি পরে একটা গল্প বলবো, কেন কোথায় কি নম্বর হলো। তো আমি অনেকটা দূরে আটকে যাই, এবং আমি সত্যি কথা বলতে পারি আমার তখন বয়স 16 বছরও হয়নি, তখন আমার 15 বছর বয়স। এবং ওই 15 বছরের ছেলেটা সেদিন প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল ওই রেজাল্ট দেখে। এবং এখনও আমি যখন ওই দুপুরটার কথা মনে করি, কারণ ওই তার আগের 3 মাস ধরে তো আমি প্রত্যেকদিন স্বপ্ন দেখতাম যে আমি ফার্স্ট হব ফার্স্ট হব। আমার অকাতে ছিল না, কিন্তু আমি স্বপ্ন দেখতাম যে আমি ফার্স্ট হব। এবং আমার ফার্স্ট হওয়ার থেকেও মেন যেটা উদ্দেশ্য ছিল যে আমি এবিপি আনন্দে যাব, আমি 24 ঘন্টায় যাব, এই দুটো চ্যানেল আমার ইন্টারভিউ করবে, আমি আমি আমার ব্যাপারে বলবে এবং আমি আমার কথা বলবো। তো তারপরে যখন সেদিন সারাদিন ধরে টিভিতে আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম, যে চেয়ারটা একদিন আমি আমাকে ইমাজিন করেছি, আমি সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম, আমি খুব ভেঙে পড়েছিলাম। তখন আমার 15 বছর বয়স ছিল, এবং এই কথাগুলো আমি কাউকে কোনোদিন বলিনি সেই সময়, যে জানো তো আমার মনে এরকম হচ্ছে। কারণ আমি যদি ওই নাম্বার পেয়ে, শুধুমাত্র একটা সাব ডিভিশনের মধ্যে হাইয়েস্ট পেয়ে আমি যদি গিয়ে লোককে বলি যে জানো তো আমি প্রত্যেকদিন ভেবেছিলাম আমি ফার্স্ট হব মাধ্যমিকে রাজ্যের মধ্যে, তারপরে আমার এই রেজাল্ট, আমি অঙ্কেই 100 পাইনি, তাহলে তারা হাসতো। তাই আমি বলতে পারিনি। কিন্তু কেন এই গল্পটা বললাম? কারণ জীবনটা মাধ্যমিকে থেমে যায় না, জীবনটা অনেক বড়। জীবনটা কোনোদিন 15-16 বছর বয়সে এসে শেষ হয় না। এটা টি-20 ম্যাচ নয়, এটা একটা টেস্ট ম্যাচ, লম্বা রেসের রাস্তা, এবং সেখানে তোকে একটা ম্যারাথন দৌড়াতে হবে। এটা 100 মিটারের স্প্রিন্ট নয়, তুই মাধ্যমিকের একটা ব্যর্থতাতেই সব কিছু শেষ হয়ে যাবে। তাই এই ভিডিও শেষ করার আগে আমি তোদেরকে আমার 3টে অংশ দেখাতে চাই। দেখ, সেদিন আমি যেতে পারিনি, কিন্তু এইবার মঞ্চে ডেকে নেব এমন একজন মানুষকে, যিনি পেশায় একজন ডাক্তার। তরুণ প্রজন্মের ডাক্তার বলেই হয়তো তিনি সামাজিক মাধ্যমে ডাক্তার জীবনের কথা আমাদের মতো করে তুলে ধরেন, মানে তরুণদের মতো করে। তিনি প্রতিবাদী, তার প্রতিবাদে সমর্থনও পান বহু মানুষের। আজ এই অনুষ্ঠানে উপস্থিত অনেক অভিজ্ঞ মানুষের মাঝে এই প্রজন্মের ডাক্তার, তাকে ডেকে নেব কিছু কথা বলার জন্য। ডক্টর অর্কদীপ বিশ্বাসকে। আমরা ওকে চিনি সোশ্যাল মিডিয়ায় ডক্টর লুজার নামে। প্রথমে তোমায় ধন্যবাদ সুজানীলদা, এত সুন্দর। এবিপি আনন্দ 2023 প্রথমবার এবিপি আনন্দ আমাকে ইনভাইট করে নিয়ে যায়, এবং তার জন্য আমাকে পারিশ্রমিকও দেয়, টু সে সামথিং ইন তাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেখানে কিছু কথা বলার জন্য আমাকে পারিশ্রমিক দিয়ে এবিপি আনন্দ নিয়ে গেছিল সেখানে কিছু কথা বলার জন্য। দেখে নেব চিকিৎসক এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নিজে হবু ডাক্তারদের যিনি বহুবার মোটিভেট করেছেন, এবং এই ডাক্তারিটা কতটা লুজার হওয়ার এবং কতটা উইনার হওয়ার তার প্রতিদিন মোটিভেশনাল টক্স, পেপ টক্স আমরা দিতে দেখেছি ডক্টর অর্কদীপ বিশ্বাসকে। ডক্টর লুজার সেই নামে বিখ্যাত বা কুখ্যাত সোশ্যাল মিডিয়াতে। তখন এই চ্যানেলটা ছিল না, তবে এই মুহূর্তে এটা পশ্চিমবঙ্গের খুবই পপুলার একটা চ্যানেল, রিপাবলিক বাংলা। এবং অর্কদীপ শেষ, বিশ্বাস, আপনাকে স্বাগত জানাই। এবং প্রথমেই আপনার ইন্ট্রোডাকশন নিয়ে আমি একটু কনফিউশনে আছি। প্রথমত আপনি ডাক্তার, দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের খুব কাছের এবং খুব প্রিয় একজন শিক্ষক আপনি, আবার সোশ্যাল মিডিয়ায় ডক্টর লুজার। তো কোনটা বললে আপনি খুশি হবেন, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? আপনি আমাকে অর্কদীপ বলেই ডাকুন। হ্যাঁ হ্যাঁ। তো সেদিন হয়তো আমি ওই 15 বছরের ছেলেটা কিছুই পারেনি। এবারেও মাধ্যমিকে হয়তো অনেকে সফল হবে, অনেকে যতটা সফলতা পাবে ভেবেছে ততটা পাবে না। জীবনটা এরকমই, তবে জীবন এর থেকে অনেক বড়। একদিন যে 15 বছরের ছেলেটা ওই দুপুরবেলা খুব কেঁদেছিল, তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল বলে, 2024-এ তার সামনে প্রত্যেকটা মিডিয়ার বুম পরপর বসানো ছিল যাতে সে কিছু বলতে পারে। তাই 2010 সালের যে দুপুরে যে ঘটনাটা ঘটেনি, সেটা 2024-এ এসে সেটা সত্যি প্রমাণিত হয়েছে। তো
এইটুকুই আমার শুধু বলার ছিল যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। হতেই পারে যে অনেকের আশার বাইরে রেজাল্ট হবে, অনেকে আশার নিচে রেজাল্ট হবে, কিন্তু জীবন এর থেকে অনেক বড়। তাই তুই আজকে সফল হোস কিংবা ব্যর্থ হোস, আমার মনে হয় তোর পরিশ্রম, তোর সততা এটাই ডিসাইড করবে যদি আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছাবি। সবাই খুব ভালো করে মাধ্যমিক দে, ফাটিয়ে মাধ্যমিক দে, কোনো টেনশন করিস না, কারণ জীবন এর থেকে অনেক বড়। অল দ্য বেস্ট।